ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উড়াধরা অ্যাকশন শুরু হয়েছে। আমরা এই অ্যাকশনের অপেক্ষায় ছিলাম যে উড়াধরা অ্যাকশন হবে আর আমরা শান্তি পাবো, ভাই মজা নেব। আজরাইলের একটা প্রতিচ্ছবি হচ্ছে, বড় আজরাইলের প্রতিচ্ছবি হচ্ছে ডক্টর ইউনূস, আর মিনি আজরাইল হিসেবে ভূমিকা পালন করছে নাহিদ। আজকে নাহিদ যে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণাটা অনেকে হালকা নিচ্ছেন, বাট আমি কিন্তু হালকা নিচ্ছি না। গুলি করি মরে একটা, আহত হয় একটা, বাকিটি যায় না। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ডিএমপি পুলিশের এক ডিসি এভাবেই বোঝাচ্ছিলেন আন্দোলনের পরিস্থিতি। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। ভিডিও দেখিয়ে সুনজরে আসতে চাওয়া পুলিশের সেই ডিসি এখন ডিবির হেফাজতে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর করারও নির্দেশনা চাওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ব্যারিস্টার সুমন নামটার সাথে অনেকেই দীর্ঘদিন থেকে বাটপার শব্দটা যোগ করেন। আমি তাকে আরো স্পেসিফিকলি যদি বলতে চাই, এই ভদ্রলোক আসলে একটা মুনাফিক। গণভবনের 14 দলের এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল এবং 14 দলের কোন কোন নেতা দেখামাত্র গুলি করার এই নির্দেশ অর্থাৎ গণহত্যার নির্দেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন, সেই বিষয়ে এতদিন আমাদের কাছে কোনো তথ্য ছিল না। তবে এখন আস্তে আস্তে সে বিষয়ে আমাদের সামনে তথ্য আসতে শুরু করেছে। আমরা এখন আস্তে আস্তে জানতে পারছি সেদিন গণভবনে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, 14 দলের কোন কোন নেতা গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং কাদের সাথে আলোচনা করে কাদের সম্মতিতে শেখ হাসিনা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন। নিপুণকে জয়ী করতে 17 বার ফোন করেন শেখ সেলিম। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। হাজার বছর যাবজ্জীবন হবে, যদিও তিনি এতদিন বাঁচবেন না, কারণ এই মুহূর্তে সারা বাংলাদেশে বিশেষ করে ম্যাসিভ কিছু ঘটনা যেগুলো বাংলাদেশকে থমকে দিয়েছিল, পিলখানা হত্যাকাণ্ড, সেই শাপলা চত্বরের ঐতিহাসিক ঘটনা, নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনা, তারপর আরো অনেক ধরনের বড় বড় ঘটনার পাশাপাশি আয়নাঘর, আরো অনেক কিছুতে শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা দায়ের করা হয়েছে, তাহলে আইনের যদি সুশাসন ওই লেভেলে প্রয়োগ হয় যেভাবে আওয়ামী লীগ তৎকালীন সময় আপনার বেগম খালেদা জিয়ার ইস্যুতে দেখিয়েছিল, তো আজকে ওনার কি হবে? দর্শক, সারা পৃথিবীর কোনো দেশেই আশ্রয় মিলছে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই মুহূর্তে সর্বশেষ কূটনৈতিক ভালোবাসা না, ভারত এবং আওয়ামী লীগের মধ্যে একটা পুরনো ভালোবাসা আছে সেই 1971 সাল থেকে। তো সেই জায়গা থেকে ভারতে এই মুহূর্তে আশ্রিত আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু সেখানে তিনি কতটা নিরাপদ? অলরেডি আমরা দেখেছি ডক্টর ইউনূস তিনি মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন যে আপনি আসেন বাংলাদেশে, এমনকি কূটনৈতিক সম্পর্কের বেড়াজালটা যেন ফাটল না ধরে সেই কারণে শেখ হাসিনাকে খুব বেশি দিন ভারত আশ্রয় দিবে এমনটাও ভাবছে না আপনার ভারতীয় বিশ্লেষকরা বা বাংলাদেশের যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন। তো ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি আছে, কূটনৈতিক চুক্তি আছে, পররাষ্ট্র চুক্তি আছে। সেই চুক্তি অনুযায়ী যদি বাংলাদেশের কোনো ওয়ান্টেড কোনো ক্রিমিনাল ভারতে থাকে, সেক্ষেত্রে ওই দেশের সরকার কূটনৈতিক সম্পর্ককে বা পররাষ্ট্র নীতিকে বলবৎ রাখার জন্য সেই ব্যক্তিকে বা অপরাধীকে বাংলাদেশে ফিরিয়ে দিবে, এরকম একটা চুক্তি আছে। আর সেই চুক্তির আওতায় কি পড়তে যাচ্ছেন শেখ হাসিনা? এই মুহূর্তে শেখ হাসিনার জন্য আজরাইলের একটা প্রতিচ্ছবি হচ্ছে, বড় আজরাইলের প্রতিচ্ছবি হচ্ছে ডক্টর ইউনূস, আর মিনি আজরাইল হিসেবে ভূমিকা পালন করছে নাহিদ। আজকে নাহিদ যে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণাটা অনেকে হালকা নিচ্ছেন, বাট আমি কিন্তু হালকা নিচ্ছি না। শেখ হাসিনার যে রাজত্ব ছিল অথবা ধরেন তার যে সিস্টেমটা ছিল, প্রশাসন, পলিটিশিয়ান বা বিভিন্ন সেক্টরে সবকিছু কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। আর এরপর পরই আলোচনায় উঠে এসেছে এই যে মামলাগুলো হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য অলরেডি তৎপরতা শুরু করে দিয়েছে সরকার। আর এই তথ্য দিয়েছে কে? উপদেষ্টা নাহিদ। তিনি বলছেন যে গতকালকে রাতে নাফিজ নামক একজন ছাত্রের বাড়িতে গিয়েছিলেন তিনি, যিনি এই আন্দোলনকে কেন্দ্র করে শাহাদাত বরণ করেছেন। আর তার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে যখন তিনি জানতে চাইলেন যে তারা কি চায়, তারা সুষ্ঠু বিচারের পাশাপাশি শেখ হাসিনার ফাঁসি চায়, তো তিনি সেখান থেকে বলছেন যে তার পরিবারের সাথে দেখা করার পর সাংবাদিকদেরকে তিনি বলছেন যে বিচার সম্পন্ন করার জন্য স্পেশাল ট্রাইব্যুনালের কথা বলছেন উপদেষ্টারা। মানে আমরা যখন দেখেছি যে কি বলে যে স্বাধীনতা বিরোধী যে শক্তি ছিল তৎকালীন সময় আওয়ামী লীগ সরকার যে ট্রাইব্যুনাল তৈরি করেছিল, যত দ্রুত সময়ের মধ্যে স্পেশাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেরকম দ্রুততম বিচার ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য। এর থেকেও আরো দ্রুততম সময়ে সঠিক বিচারটা করা যায় কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ইভেন শেখ হাসিনা যেহেতু দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তার বেলায় ভূমিকাটা কি হবে? নাহিদ বলছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য অলরেডি আমরা তৎপরতা চালাচ্ছি। ইভেন যারা ফেসিস্ট, যারা স্বৈরাচারী, যারা এই হত্যাযজ্ঞগুলো চালিয়েছে, মেসিভ হত্যাযজ্ঞগুলো যারা নির্দেশ দিয়েছে এবং যারা এটা বাস্তবায়নের সাথে জড়িত, প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মানুষকে, জড়িত সকলকে দ্রুত সময়ের মধ্যেই বিচারের আওতায় নিয়ে আসা হবে। বিচার বিভাগের স্বাধীনতা সেখানে পরিবর্তন আনা হচ্ছে। বিচারপতি সহ
প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিও পরিবর্তিত হয়েছে। আর এই মুহূর্তে যারা বিচার বিভাগে ফ্যাসিস্টদের সমর্থক ছিল, তাদের দ্বারা নিয়োগকৃত ছিল প্রত্যেকেই তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আর জাতিসংঘ থেকে আন্তর্জাতিক একটি টিম আসছে সুষ্ঠু তদন্ত করার জন্য। এটা শুধু বাংলাদেশের মানুষ না, পুরো বিশ্বের মানুষ এই হত্যাকাণ্ড দেখেছে, পুরো পৃথিবী দেখেছে কিভাবে এই ঘটনাগুলো ঘটেছে। তো এক্ষেত্রে জাতিসংঘ আসার পরে যদি একটা রিপোর্ট ক্রিয়েট হয়, সেই রিপোর্টকে বেসিস করেই বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে ব্যবহারের পাশাপাশি জাতিসংঘের তদন্ত রিপোর্ট দুইটা একসাথে ভারত সরকারের সাথে ডিল করা হবে, যেন শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য তারা সেই সুযোগটা করে দেয়। আর যদি না করে দেয়, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের একটা টানাপোড়েন ঘটবে। এখন যুক্তরাজ্যে যেন শেখ হাসিনা প্রবেশ করতে না পারেন, সেটা নিয়ে সেখানের বিভিন্ন মহলে আলোচনা চলছে। পলিটিক্যালি এটাকে না করে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র না করে দিয়েছে, আরব রাষ্ট্রগুলো না করে দিয়েছে। দিন শেষে আসলে তিনি যাবেন কোথায়? যদি কোথাও যাইতেই না পারে, তাহলে ভারত সরকারও নির্দিষ্ট একটা সময়ের পর শেখ হাসিনাকে কিন্তু রাখবে না, কারণ এটা তাদের জন্য ক্ষতি হবে, এটা আমরা স্পষ্ট দেখছি। তো সেক্ষেত্রে কি হবে ওনার পরিণতি? সোশ্যাল মিডিয়ায় ব্যারিস্টার সুমন নামটার সাথে অনেকেই দীর্ঘদিন থেকে বাটপার শব্দটা যোগ করেন, একেবারে রাইটলি। আমি তাকে আরো স্পেসিফিকলি যদি বলতে চাই, এই ভদ্রলোক আসলে একটা মুনাফেক। আমরা যারা আওয়ামী লীগ করেন, প্রকাশ্যে আওয়ামী লীগ করেন, তাদের সম্পর্কে আমাদের যে পারসেপশন সেটা স্পষ্ট। আমরা জানি উনি আওয়ামী লীগ করেন, উনি এই বাজে বিভৎস দলটা করেন। ব্যারিস্টার সুমনও সেটা করেন, কিন্তু তিনি আরো কতটা মুখোশ পরেন, এক ধরনের সাধুতার, এক ধরনের প্রতিবাদীর। সে কারণে মুনাফেক বলছি। এই মুনাফেক বা বাটপার সুমন প্রকাশ্যে এসছেন, এবং আমি একটা জিনিস খেয়াল করেছি, তার মুনাফেকদের ক্ষেত্রে যেটা হয়, তারা কিছু কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারেন, করেছিলেনও। বেশ কিছুদিন আগে একটা টিভি টক শোতে তার প্রসঙ্গ এসেছিল কারো আলোচনার সূত্র ধরে। তখন আমি তাকে বলেছিলাম স্টান্টবাজি করেন, মানে তাকে অনেকে খুব দারুণ প্রতিবাদী মানুষ হিসাবে দেখেন, ইত্যাদি ইত্যাদি। আমি স্টান্টবাজি করেন বলেছিলাম। আমি ভিডিওটা মন্তব্যে দিয়ে দেবো, আপনাদের আগ্রহ থাকলে দেখবেন। এরপর কখনো কখনো দুই একজন পরিচিত মানুষ আমাকে বলেছে আমি তার প্রতি একটু বেশি টাফ হচ্ছে কিনা। মানে খেয়াল করি আমরা কিছু মানুষের মধ্যে এই বাটপার একটা ইলুশন তৈরি করতে পেরেছে যে আওয়ামী লীগের মধ্যে থেকেও তিনি কত প্রতিবাদী, কত কি, কিন্তু চেহারা বেরিয়ে যায়। মুনাফেক খুব দীর্ঘ সময় তার চেহারা ধরে রাখতে পারে না, এটাই নিয়ম, এটাই হয়, পরিস্থিতি তাকে বের করে আনে। যাই হোক, সেই বাটপার মুনাফেক ব্যারিস্টার সুমন তার আবার বাকপটুতার ফুলঝুরি দেখানোর চেষ্টা করছেন। খুব বাকপটু উনি নন আসলে, কিন্তু একটা ক্লাস সামহাউ ইজ কানেক্টেড টু দিস পারসন। তো উনি এসে কোনো একটা গর্ত থেকে উনি জনগণের সামনে এসছেন, এবং সেই ভুল বোঝানো তত্ত্ব, মানে উনি কি বলেছেন আমি শুরুর অংশ একটু পরে ভিডিওটা আমি মন্তব্যে দিয়ে দেবো, দেখে নেবেন। আপনারা যারা আমার সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষী বিভিন্ন সময় নানাভাবে আমার উপরে কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক সংসদ সদস্য হিসেবে কিছু কথা বলতে চাই। এই কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে আমি সবসময় ছিলাম, এই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের পক্ষেও আমি ছিলাম, কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে আপনাদের সেটি বোঝাতে পারিনি, এজন্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার জন্য সব সমর্থক ও শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি। এই বাটপার সুমনের স্পর্ধা কোন জায়গায় পৌঁছেছে, কিছুদিন আগের, কয়েক মাস আগের একটা টিভি টক শো আমি রেফার করবো, আসছি সেই জায়গায়। সো উনি বোঝাতে ব্যর্থ হয়েছেন, মানে উনি এই আন্দোলনের সাথে আছেন। এরপর উনি বলছেন যে এই মুহূর্তে যে কাঠামোগত সংস্কারের কথা বলা হচ্ছে সেটার পক্ষে উনি অনেক আছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, ওই যে বেনজির, গোলাপ, তারপরে সালাউদ্দিন, সালাম মুর্শেদি কার বিরুদ্ধে কি কি করেছেন ইত্যাদি, ফিরিস্তি। মজার ব্যাপার হচ্ছে এসব চুরি, ডাকাতি, বর্বরতা, অসভ্যতা বাংলাদেশে যার কারণে হয়েছে শেখ হাসিনা আবার ওনার নেত্রী, আপনি তাকে নেত্রী মানেন, তিনি তার মাননীয় শেখ হাসিনা, তার রক্তে আওয়ামী লীগ প্রবাহিত হয়, এসব কথাবার্তা আছে, কোথায় আছে আমি বলছি একটু পরে, সেটা কিছু না। সুতরাং উনি মাঝখান থেকে এসে অল্প কিছু কথা, দু একজন মানুষ যারা তার হিসাব নিকাশের বাইরে আছে, যে খরচ হয়ে যাচ্ছে। আমি আমার ভিডিওতে বলেছিলাম উনি বেনজিরকে, যেহেতু সরকার এখন খাবে, তাই বেনজিরকে নিয়ে দুদকে যান, কিন্তু উনি তো ভূমিমন্ত্রী, মানে সাবেক ভূমিমন্ত্রী ছিলেন, যার সম্পদ নিয়ে বিরাট কথাবার্তা আছে, সাইফুজ্জামান চৌধুরী, তাকে নিয়ে তো দুদকে যান নাই। তার মানেটা হচ্ছে যেটা সরকার মেরে ফেলেছে, মারবে বলে সিদ্ধান্ত নিয়েছে, সেটা নিয়ে খুব লাফালাফি উনি করেন। সুতরাং ওনার এগুলো দেখেই তার ভণ্ডামি বুঝি এবং তার স্টান্টবাজি বোঝা যায়। এবং আবারও বলছি কিছুটা ইলুশন তৈরি করতে পেরেছেন, কিন্তু সেটা ভেঙে পড়েছিল শেষ পর্যায়ে এসে 4 অগস্ট, সেই প্রসঙ্গেও আসছি। তাই একটা স্পর্ধার কথা বলছিলাম, আমি একটা টক শোর লিঙ্ক মন্তব্যে দেই, আপনাদের অনেকের অবাক লাগবে যারা টক শোটা দেখেননি। সামহাউ ইট কেম ইন ফ্রন্ট অফ মি, এবং আমি সেই টক শোতে অবাক হয়ে দেখলাম তিনি বিএনপির দায়িত্ব নিতে চাইছেন, মানে বিএনপি একটা অথর্ব দল, এবং সেই জায়গায় তিনি বলছেন, উনি প্রধানমন্ত্রীকে ওনার বলতে ইচ্ছে করে যে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বলছেন আমাকে বিএনপির দায়িত্বটা দেন, তাহলে একটা শক্তিশালী বিরোধী দল উনি তৈরি করে দেখাবেন। খেয়াল করি আমরা, বিএনপির দায়িত্ব নেবেন সেটা তার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি চাইছেন, মানে প্রধানমন্ত্রী তাকে বিএনপির দায়িত্ব দেবেন, দিলে তিনি নিতে পারবেন। এবং সেখানে যে উপস্থাপিকা আছেন আমরা অনেকে চিনি, একেবারে
একেবারে আওয়ামী লীগের হয়ে তথাকথিত উপস্থাপনা উনি করতেন, এখনো করেন কিনা জানি না। তিনিও খুব সুন্দর করে ফোড়ন কাটছেন, কি মজা বিএনপিকে নিয়ে তাচ্ছিল্য করায়, বিএনপি শেষ, বিএনপি আওয়ামী লীগের লোকজন যা যা করে আর কি সেগুলো নিয়ে তাচ্ছিল্য করছেন। দুজন মিলে কি মজার মজমা বসানো বলি না, মজমা বসিয়েছিলেন। এই লেভেলে গিয়েছিল এই বাটপারটার স্পর্ধা। কিছু মানুষ তার ভিডিও দেখেছে এবং আমাদের অনেকে তো খুব গভীরভাবে তলিয়ে দেখি না। আমি বছর 4-5 আগেই ওর এই বাটপারি নিয়ে, ও যে বাটপারি করছে সেটা নিয়ে কলামও লিখেছিলাম অনেক আগে, যখন সে ময়লার ডাস্টবিনে দাঁড়িয়ে লাইভ করে, যেখানে ময়লার ডাস্টবিন, ওখানে ময়লার মধ্যে দাঁড়িয়ে লাইভ করতে হয় না, ওখানে একটা ফিলার রাস্তার মাঝখানে থেকে টেনে নিয়ে আসে। আমি তখন প্রথম তার কিছু ভিডিও দেখার চেষ্টা করেছি, সিন্স আই ওয়াজ ইন্টারেস্টেড টু রাইট অ্যাবাউট হিম। আওয়ামী লীগ তাকে আসলে নামিয়েছিল, পরবর্তীতে এবারও তো মনোনয়ন দেয়নি, কিন্তু স্বতন্ত্র হিসেবে দামি নির্বাচন এসে নির্বাচিত হয়েছে এবং সেটা নিয়ে খুবই হ্যাডাম দেখাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারের কিছু মানুষের বিরুদ্ধে সমালোচনা করছে। তো তাকে আসলে এভাবেই সামনে আনার চেষ্টা করা হচ্ছিল, এক ধরনের বিরোধী ভাব, সংসদে 2-4টা বিরোধী কথাবার্তা। কিন্তু সবকিছু বেরিয়ে গেল 4 আগস্ট। উনি রাস্তায় নেমেছিলেন এবং বিভৎস ভাষায় হুমকি ধামকি দিয়েছিলেন। তারও আগে 16 জুলাই এই ভদ্রলোক স্পষ্টভাবে স্টুডেন্টদেরকে বলেছিল শেখ হাসিনা যা বলেছে তা মেনে নেওয়ার জন্য। উনি বলেছেন, তার কাছে যেহেতু জনগণ, সাংবাদিকরা জানতে চেয়েছিল, সেখানে তিনি ক্লিয়ারলি বলেছেন, একদম ক্লিয়ারলি উল্লেখ করেছেন যে 1 মাসের সময় চেয়েছে, 1 মাস সময় দেওয়া উচিত। এভাবে রাস্তায় আন্দোলন করে, মানে প্রধান বিচারপতি শেখ হাসিনা যা বলেছেন হুবহু একই কথা উনি বলেছেন। সুতরাং উনি স্টুডেন্টদের সাথে ছিলেন, আবার দাবি করছেন গুলি করি মরে একটা, আহত হয় একটা, বাকিটি যায় না। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ডিএমপি পুলিশের এক ডিসি এভাবেই বোঝাচ্ছিলেন আন্দোলনের পরিস্থিতি। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনের সরকার এবং পুলিশের উপর মহলের প্রত্যক্ষ নির্দেশনা ও মদদে পুলিশ আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি করার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে সেই ভিডিও থেকেই। ভিডিও দেখিয়ে সুনজরে আসতে চাওয়া পুলিশের সেই ডিসি এখন ডিবির হেফাজতে। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে এভাবেই জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য। ভিডিওতে পুলিশ সদস্যের নিম্নটি নাম দেখা গেছে ইকবাল। মোহাম্মদ ইকবাল হোসাইন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ওয়ারি বিভাগে উপকমিশনারের দায়িত্বে ছিলেন। তাকে বর্তমানে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নরসিংদীতে অবস্থিত নিজ বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে। তিনি এখন ডিএমপির ডিবি হেফাজতে রয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। পুলিশের গোয়েন্দা সংস্থা ডিবির একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, ইকবালের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা তারা জানেন না, তারা শুধু তাকে হেফাজতে রেখেছেন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।